করোনায় মৃত্যুর ঢেউয়ে আরও 237 প্রাণ। টিকা উৎপাদনে বাংলাদেশের পাশে যুক্তরাষ্ট্র, দেশীয় ওষুধ উৎপাদনকারী প্রতিষ্ঠানকে সহায়তার আশ্বাস। করোনার প্রভাব মেট্রো রেল প্রকল্পে সংক্রমণ রোধে কম শ্রমিক নিয়ে কাজ করায় ধীরগতি, নির্ধারিত সময় শেষ হওয়া নিয়ে শঙ্কা সংশ্লিষ্টদের। বাংলাদেশ সহ 4 দেশের সঙ্গে ফ্লাইট স্থগিতের মেয়াদ আবারও বাড়ালো সংযুক্ত আরব আমিরাত। 7 আগস্ট পর্যন্ত বন্ধের ঘোষণায় প্রবাসীদের উৎকণ্ঠা। বগুড়ায় নির্মাণের 5 মাসের মাথায় ভাঙল গৃহহীনদের নেয়া ঘর। ধরেছে ফাটল ও নিম্নমানের সামগ্রী ব্যবহার করার অভিযোগ, দ্রুত সংস্কারের আশ্বাস। এবং 1 মাসের জিম্বাবুয়ে সফর শেষে আজ দেশে ফিরছে বাংলাদেশ ক্রিকেট দল। বিকেলে আসছে অস্ট্রেলিয়াও। দুদলই থাকবে 3 দিনের হোটেল কোয়ারেন্টিনে। 2 দিন সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত গ্রামের সাধারণ মানুষের বাসায় গিয়ে নাম নিবন্ধন করে দিচ্ছেন। এছাড়া টিকা গ্রহণের নির্ধারিত তারিখে গ্রামের মানুষকে স্থানীয় স্বাস্থ্য কমপ্লেক্সে যাতায়াতের খরচও বহন করছেন তারা। করোনাকালে সবাইকে সচেতন হওয়ার জন্য প্রচারণাও চালায় সংগঠনটি। করোনা ভাইরাসের টিকা বাড়ি বাড়ি চাই আমাদের টিকার ব্যবস্থা করে দিয়েছে। সময় মতো বাসাতে তারা কার্ড পৌঁছে দিয়েছে, সাথে মাস্ক দিয়েছে। আমি টিকা দিচ্ছি, আমি সুস্থ আছি। গ্রামের মানুষের করোনা ভ্যাকসিন গ্রহণে বিরূপ ধারণা রয়েছে, সেই জায়গা থেকে আমরা বাড়ি বাড়ি গিয়ে করোনা ভ্যাকসিন গ্রহণে উৎসাহ প্রদান করছি, সাথে তাদের ফ্রি করোনা ভ্যাকসিন রেজিস্ট্রেশন কার্ড বিতরণ করছি। কুড়িগ্রামে শিশুসহ 9 জন রোহিঙ্গাকে আটক করা হয়েছে। পুলিশ জানায় গত রাত 8টার দিকে ভুরুঙ্গামারী উপজেলার কাচুর মোড় এলাকা থেকে তাদের আটক করা হয়। এদের মধ্যে 4 জন শিশু, 2 জন কিশোর, 1 জন কিশোরী, 1 জন যুবক এবং 1 জন বৃদ্ধা রয়েছেন। ভারতে যাওয়ার উদ্দেশ্যে সলিম নামের এক দালালের মাধ্যমে কক্সবাজারের বিভিন্ন রোহিঙ্গা ক্যাম্প থেকে তারা এসেছেন বলে জানায়। এদিকে আটক রোহিঙ্গাদের সংশ্লিষ্ট ক্যাম্পে ফেরত পাঠানো হবে বলে জানায় পুলিশ। সীমান্ত জেলা সাতক্ষীরায় কোনোভাবেই থামছে না করোনা সংক্রমণ, বাড়ছে মৃত্যু সংখ্যাও। জেলার করোনা পরিস্থিতির সবশেষ খবর জানবো। সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালের সামনে রয়েছেন সহকর্মী মমতাজ আহমেদ বাপি। সরাসরি যাব তার কাছে। ইমদাদ, সীমান্ত জেলা সাতক্ষীরার করোনা সংক্রমণ কোনোভাবেই থামছে না মৃত্যুর মিছিল। প্রতিদিনই করোনা ডেডিকেটেড সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে করোনা উপসর্গ নিয়ে রুগী মারা যাচ্ছে। প্রতিদিন নতুন রুগী ভর্তি হচ্ছে। করোনার সংক্রমণের জন্যে যে পিসিআর ল্যাবটি ছিল, গত 2 দিন আগে এই ল্যাবটি দূষিত হওয়ার কারণে পরীক্ষা বন্ধ হয়ে গেছে এখানে। তবে র্যাপিড অ্যান্টিজেন্টের মাধ্যমেই টেস্ট চলছে, সেখানেও আমাদের করোনা সংক্রমণের হার 30-এর কাছাকাছি রয়েছে বলে জানিয়েছে স্বাস্থ্য বিভাগ। গত 24 ঘন্টায় যে 225 জনের করোনা পরীক্ষা করা হয়েছিল, তাতে 65 জন পজিটিভ এসেছে বলে জানিয়েছে স্বাস্থ্য বিভাগ। এতে আমাদের করোনা সংক্রমণের হার 28.89-এ পৌঁছেছে। করোনা সংক্রমণের যে ভয়াবহতা সাতক্ষীরা সীমান্ত জেলায় থামছে না কোনোভাবেই। এখানে যে আইসিইউতে যে রুগী আছে, সেই 2 মাস যাবৎ ওইখানে বেড খালি থাকছে না। সিসিইউতেও সবাই তালিকা দিয়ে বসে আছে। মুমূর্ষ রুগীরা, আত্মীয় স্বজনদের মধ্যে একটা উৎকণ্ঠা, কখন আইসিইউতে না নিতে পারলেই তাদের হয়তো স্বজন হারাতে হবে। এবং সবচেয়ে আরও একটি বিষয় জানাতে চাই যে করোনা ডেডিকেটেড হাসপাতালে যে রুগী মারা যাচ্ছে প্রতিদিন, তা বেশিরভাগই কিন্তু আইসিইউ সিসিইউ এর বাইরের রুগী বেশি মারা যাচ্ছে, যারা আইসিইউ সিসিইউতে ঢুকতে পারছে না। তারা আবেদন করেও সিট না পেয়ে ভিতরে ঢুকতে না পারার কারণে মারা যাচ্ছে, এমনটি আমাদেরকে জানিয়েছে তাদের স্বজনরা। সাতক্ষীরার করোনার এই সংক্রমণ প্রতিরোধে প্রশাসন, স্বাস্থ্য বিভাগ কঠোর এই লকডাউনের মধ্যেও কিছুই
তারা করতে পারছে না। কঠোর লকডাউনে রাস্তাঘাটে মানুষ চলাচল যেন স্বাভাবিক রয়েছে। তারা বারবার নিষেধ করা সত্ত্বেও মানুষকে রাস্তাঘাটে স্বাভাবিকভাবে চলছে। তারা বারবার বলছে যে এই করোনা সংক্রমণ প্রতিরোধ করতে গেলে স্বাস্থ্যবিধি মেনে চলতে হবে, বাড়ি থেকে বের হওয়া যাবে না। তারপরও কিন্তু মানুষকে আটকানো যাচ্ছে না। যেহেতু নিম্ন আয়ের মানুষ, তাদের পেটের ক্ষুধার কারণেই, তাড়নার কারণেই তারা বাইরে বেরিয়ে আসছে বলে তারা বারবার মিডিয়াকে জানাচ্ছে। তারা প্রশাসনকেও বারবার জানাচ্ছে যে আমরা বাড়িতে বসে থাকলে এই ছেলে মেয়েদের কী খেতে দেবো এই প্রশ্নের উত্তর নাই, যে কারণেই তারা বাইরে বেরিয়ে আসছে বলে তারা জানিয়েছে। একই সাথে স্বাস্থ্যবিধির যে কথাটি বারবার উঠে আসছে, এই স্বাস্থ্যবিধি মানার বিষয়ে কিন্তু সচেতন নেই গ্রামে গঞ্জের মানুষ। শহরের মানুষের মধ্যে কিছুটা সচেতনতা থাকলেও গ্রামে গঞ্জের মানুষের মধ্যে কোনো সচেতনতা নাই। তারা বাড়িতে বসেই, বিশেষ করে তারা একটু জ্বর আসলেই কিন্তু পরীক্ষা করতে আসছে না। তারা যখন শ্বাসকষ্ট চরমে পৌঁছাচ্ছে তখনই তারা হাসপাতালে, ক্লিনিকে ভর্তি হচ্ছে। তখন তাদেরকে আর বাঁচানো যাচ্ছে না বলেই, শেষ মুহূর্তে আসার কারণেই তাদেরকে বাঁচানো যাচ্ছে না বলেই স্বাস্থ্য বিভাগের ডাক্তাররা আমাদেরকে জানিয়েছে। মানে মিডিয়ার সাথে তারা জানায় যে এই যে অসচেতন ব্যক্তিদের কারণেই এই সংক্রমণ বৃদ্ধি পাচ্ছে, যে কারণে তারা স্বাস্থ্যবিধি না মেনে, মাস্ক না পরে হোটেলে, রেস্তোরাঁয় ওঠা বসাও করছে গ্রামে গঞ্জের হাটে বাজারে। এটি একটি বারবার প্রশাসন থেকে জানানোর পরও কিন্তু এটি বন্ধ হচ্ছে না। আপনাকে আমি ছোট্ট একটা পরিসংখ্যান দেই ইমদাদ, সেটা হচ্ছে এ পর্যন্ত 535 জন রুগী এই করোনা ডেডিকেটেড হাসপাতালে মারা গেছে। আর করোনা ছাড়াও যে গ্রামে গঞ্জে আরও বেশি মারা গেছে। এই ছিল করোনা পরিস্থিতির সর্বশেষ রিপোর্ট। এমদাদ, সাতক্ষীরা থেকে করোনা পরিস্থিতির খবর জানাচ্ছিলেন মমতাজ আহমেদ বাপি। 9 বছর ধরে রাজস্ব ঘাটতির কবলে দেশের বৃহত্তম স্থলবন্দর বেনাপোল। গেল অর্থবছরেও ঘাটতি হয়েছে 2,558 কোটি টাকা। ব্যবসায়ীরা বলছেন বৈধ সুযোগ সুবিধা বঞ্চিত হয়ে তারা এই পথে বাণিজ্য কমিয়েছেন। তবে কাস্টমস কর্তৃপক্ষের দাবি, অবকাঠামো উন্নয়ন না হলে রাজস্ব লক্ষ্যমাত্রা অর্জন হবে না। বেনাপোল প্রতিনিধি আজিজুল হকের তথ্য ছবি নিয়ে রিপোর্ট। বেনাপোল স্থলবন্দর থেকে ভারতের প্রধান বাণিজ্যিক শহর কলকাতার দূরত্ব মাত্র 85 কিলোমিটার। যোগাযোগ ব্যবস্থা সহজ হওয়াতে এ পথে দুই দেশের ব্যবসায়ীদের বাণিজ্যে আগ্রহ বেশি, কিন্তু প্রয়োজনীয় সুযোগ সুবিধা নেই বলে অভিযোগ ব্যবসায়ীদের। আছে নানা অনিয়ম ও অব্যবস্থাপনা, এছাড়া ইচ্ছেমতো শুল্কায়নের অভিযোগও। এতে লোকসানে পড়ে ব্যবসায়ীরা যাচ্ছেন অন্য বন্দরে। ফলে গেল কয়েক বছর ধরে কাঙ্ক্ষিত রাজস্ব আসছে না। এক শ্রেণীর অসাধু ব্যবসায়ীরা কাস্টমসের সাথে যোগসাধক করে শুল্ক ফাঁকি দিচ্ছে। যে আমরা চট্টগ্রাম বন্দরে মাল নিয়ে আসছি $4, ওই সেম মাল বেনাপোলে $6। যদি সরকার প্রত্যেক বন্দরের সাথে বেনাপোল বন্দরের সামঞ্জস্য রাখে, তবেই মাত্র বেনাপোল বন্দরের উন্নয়ন ঘটবে। বেনাপোল কাস্টমসে খাদ্যদ্রব্যের মান পরীক্ষার জন্য ল্যাবরেটরির সুবিধা না থাকায় বাইরে থেকে মান পরীক্ষা করাতে মাসের পর মাস সময় লেগে যায়। এতে খরচ বাড়ে, নষ্ট হয় পণ্যের গুণগত মান। আরও আছে কঠোর বিধিনিষেধের বেড়াজাল। 55টা যে তালিকাভুক্ত পণ্য চালান আছে, যেটা ম্যান্ডেটরি টেস্ট, এর বাইরে যে পণ্য চালানগুলো আসে খাদ্যদ্রব্য, এই ব্যবস্থা অবিলম্বে বেনাপোলে চালু করতে হবে। বন্দরের জায়গা এবং রাস্তা সংকটেও ব্যবসায়ীরা চাহিদা মতো পণ্য আমদানি করতে পারছেন না। এগুলো যদি এই যে চাপটা নেওয়ার মতো ক্যাপাসিটি বন্দরের নাই। বন্দর কর্তৃপক্ষ জানান প্রয়োজনীয় অবকাঠামো উন্নয়নের কাজ চলছে। ভেহিক্যাল টার্মিনাল নির্মাণ, সিসি ক্যামেরা স্থাপন এবং আরও প্রয়োজনীয় অন্যান্য অবকাঠামো কাজ চলমান আছে। চলতি অর্থবছরে বেনাপোল কাস্টমস হাউসে রাজস্ব লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে 6,245 কোটি টাকা। আর গেল অর্থবছরে এ বন্দর দিয়ে ভারত থেকে পণ্য আমদানি হয়েছে 2,74,727 মেট্রিক টন। সময় সংবাদ, বেনাপোল। মাদারীপুরের কালকিনিতে ব্যক্তি উদ্যোগে পুকুরের মধ্যে তৈরি করা পোলট্রি ফার্মে ভাগ্য ফিরেছে এক গ্রামের অর্ধশত যুবকের। সমন্বিতভাবে পোলট্রি ফার্ম ও মাছ চাষ করায় আর্থিকভাবে লাভবান হচ্ছেন খামারিরা।
আর কর্মসংস্থান হয়েছে বহু মানুষের। এতে খুশি এলাকাবাসীও। সঞ্জয় কর্মকার, অভিজিতের তথ্য ও শাহাদাত আকুনের ছবি নিয়ে রিপোর্ট। শাকিল ব্যাপারী 2018 সালে মাদারীপুরের কালকেনির পূর্ব মাইজপাড়া গ্রামে নিজ উদ্যোগে পুকুরের উপর গড়ে তোলেন পোল্ট্রির ফার্ম। শুরুতে 400 থাকলেও ফার্মটিতে মুরগির সংখ্যা এখন 3000। প্রতিদিন 1700 থেকে 2000 ডিম সংগ্রহ করেন। এতে ভাগ্য ফিরেছে তার। প্রথম অনেক লস যাইতো, কিন্তু এখন বর্তমানে একটু ভালো হইতেছে। আর এই মুরগি দিয়া মাছেরও ব্যবসা করা হইতেছে। শুধু শাকিল ব্যাপারী নন, তার মতো একই গ্রামের আব্দুস সামাদ, ফিরোজ হাওলাদার, আনোয়ার হোসেন সহ অর্ধশত যুবক একইভাবে গড়ে তোলেন পোল্ট্রি ফার্ম। ভোর হলেই ফার্মগুলোতে মুরগির যত্নে ব্যস্ততা বেড়ে যায় শ্রমিকদের। ফার্মের বিষ্ঠা সরাসরি পুকুরে চলে যাওয়ায় মাছ চাষের জন্য আলাদা খাবারের প্রয়োজন পড়ে না। এতে যৌথভাবে মুরগি ও মাছ চাষে লাভবান হচ্ছেন যুবকরা। মাছে প্রচুর খাবারটা লাগে, মাছের ওই খাবারটা লাগতেছে না। এই মুরগির যে ময়লা, ওই ময়লাটা হয়ে যেতেছে। খাবারের মূল্য একটু কম করে দেয়, আমরা লাভবান হইতে পারবো। প্রতিদিন এবারে 40 থেকে 50,000 ডিম উৎপাদন হয়। এই খাতটা যদি একটু ভর্তুকি দেয়, বেকার সমস্যার 50% দূর হয়ে যাবে। পোল্ট্রি ফার্ম ও মাছ চাষে কর্মসংস্থান হয়েছে অনেকের, দূর হয়েছে বেকারত্ব। এতে খুশি স্থানীয়রা। কাজকর্ম করি, এর থেকে আমার জীবিকা অর্জন করি। খামারে কাজ করি, ভালোই বেতন পাই। অনেকের বেকারত্ব দূর হয়েছে এবং তারা ভালো আছে। আমাদেরও ইচ্ছা আছে যে যাতে দিতে পারি, করতে পারি। এখানকার প্রতিটি খামারে প্রতিদিন 50,000 ডিম সংগ্রহ করেন খামারিরা। 100 মুরগির ডিম 170 টাকা এবং মুরগির কেজি 190 থেকে 200 টাকা পর্যন্ত পাইকারি বিক্রি হয়। সময় সংবাদ, মাদারীপুর। রাঙামাটির কাপ্তাই লেকে মাছ ধরার নিষেধাজ্ঞা আরও 10 দিন বাড়ানো হয়েছে বলে জানিয়েছেন বিএফডিসি রাঙামাটির ব্যবস্থাপক নৌ কমান্ডার তৌহিদুল ইসলাম। গতকাল দুপুরে রাঙামাটির জেলা প্রশাসক ও কাপ্তাই লেক ব্যবস্থাপনা কমিটির সভাপতি মোহাম্মদ মিজানুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত অনলাইন সভায় এই সিদ্ধান্ত নেওয়া হয়। 31 জুলাই থেকে 10 আগস্ট পর্যন্ত লেকে মাছ ধরা বন্ধ থাকবে। প্রাকৃতিকভাবে মৎস্য প্রজননের জন্য প্রতি বছর কাপ্তাই লেকে 1 মে থেকে শুরু করে 3 মাস মাছ ধরা বন্ধ থাকে। এবছর এই নিষেধাজ্ঞা আরও 10 দিন বাড়ানো হয়েছে। অর্ধনগ্ন ছবি, আপত্তিকর ইমোজি ও ভিডিও পাঠিয়ে সহপাঠীকে উত্ত্যক্তের অভিযোগ উঠেছে বুয়েটের এক শিক্ষার্থীর বিরুদ্ধে। মেসেঞ্জার গ্রুপ খুলে এই কাজে তাকে প্ররোচনা দিয়েছেন একই বিভাগের তার 3 বন্ধু। এ ঘটনায় তদন্ত কমিটি গঠন করে বুয়েট কর্তৃপক্ষ বলছে দায়ীদের বিরুদ্ধে বিশ্ববিদ্যালয়ের বিধি অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে। অপরাধ বিশ্লেষকদের দাবি, মেধাবীদের মধ্যে পারিবারিক সুশিক্ষা ও মূল্যবোধের ঘাটতির কারণেই এ ধরনের ঘটনা ঘটছে। শাকির আহমেদের রিপোর্টে বিস্তারিত। গত মে মাসে বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় বুয়েটের স্থাপত্য বিভাগের এক ছাত্রীকে প্রেমের প্রস্তাব দেয় বিশ্ববিদ্যালয়ের কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের 19তম ব্যাচের শিক্ষার্থী জারিফ হোসেন। প্রস্তাবে রাজি না হলেও ওই ছাত্রীকে নিজের অর্ধনগ্ন ছবি পাঠায় জারিফ হোসেন। কিছুতেই কাজ না হওয়ায় বিভাগের 3 বন্ধুর প্ররোচনায় আপত্তিকর ভিডিও পাঠায় জারিফ। ঘটনা জানাজানি হলে বিভাগের ফেসবুক গ্রুপে বিষয়টি স্বীকার করে ক্ষমা চান জারিফ ও তার বন্ধুরা। পরে আবারও ওই ছাত্রীকে উত্ত্যক্ত করে জারিফ ও তার 3 বন্ধু। এ ঘটনায় একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে জানিয়ে বুয়েট কর্তৃপক্ষ বলছে দায়ীদের বিরুদ্ধে বিশ্ববিদ্যালয়ের বিধি মোতাবেক ব্যবস্থা নেওয়া হবে। ক্লাব প্রতিনিধির মাধ্যমে অভিযোগ আমাদের কাছে করেছে, সেটা আমি উপাচার্য মহোদয়ের কাছে পাঠিয়েছি। উপাচার্য মহোদয় একটা তদন্ত কমিটিও করেছে। তদন্ত কমিটি আজকে থেকে কাজ শুরু করবে। অপরাধ বিশ্লেষকদের দাবি, পারিবারিক সুশিক্ষা ও মূল্যবোধের ঘাটতির কারণে এ ধরনের ঘটনা ঘটছে। বিশ্ববিদ্যালয়গুলো একাডেমিক ব্যাপারগুলোতে যত সক্রিয় থাকে, একজন শিক্ষার্থীকে পরিপূর্ণভাবে মানুষ হিসাবে প্রতিষ্ঠিত করার ক্ষেত্রে আমরা যে আমাদের যে সামগ্রিক যে শিক্ষার আয়োজন, এই জায়গাগুলোতে আমাদের যথেষ্ট পরিমাণ ঘাটতি আছে বলেই এই অবস্থাগুলো তৈরি হচ্ছে। এসব ঘটনার পুনরাবৃত্তি রোধে শুধু আইন প্রয়োগই নয়, শিক্ষার্থীদের সুকুমার বৃত্তির বিকাশে শিক্ষা ব্যবস্থাকে ঢেলে সাজানোর পরামর্শ তাদের। শাকির আহমেদ, সময় সংবাদ, ঢাকা। রংপুর সড়ক বিভাগের নির্মাণাধীন একটি দোতলা ভবনের ছাদ ধসে পড়েছে। এতে বেশ কয়েকজন নির্মাণ শ্রমিক আহত হয়েছেন। বুধবার বিকেলে নগরীর ধাপ এলাকায় নির্মাণাধীন সড়ক বিভাগের জোনাল অফিসের দোতলা ভবনের ছাদ হঠাৎ ধসে পড়ে। এতে 5 থেকে 6 জন নির্মাণ শ্রমিক আহত হন। খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা
ঘটনাস্থলে যান। তারা জানান দুর্বল কাঠামোর কারণে সদ্য ঢালাই করা ছাদের বড় অংশটি ধসে পড়ে। এটা খোলার কারণে মনে পুরোটাই ট্রেজিং মানে খাটো কুটির উপরে লম্বা কুটি ছিল, ওই উপর থেকে মাল দিতে ট্রেজিংটা মানে ফল্ট করছে, ফল্ট করার সময় যেটা দুর্ঘটনা ঘটছে। এই কারো গালে লাগছে, কারো ঠ্যাঙ্গে লাগছে, কারো বুকে লাগছে, মেডিকেল নিয়ে গেছে। প্রচণ্ড ওজন, নতুন ঢালাইটা আর ধরে রাখতে পারেনি। তো লোকজন প্রায় 45 জনের মতো এখানে লোক কাজ করতেছিল, যাদের মধ্যে 6 জন সামান্য আহত হয়েছে, যারা অলরেডি তাদের তত্ত্বাবধানে তারা হসপিটালে পাঠিয়ে দিয়েছে। চলমান কঠোর বিধিনিষেধের কারণে দীর্ঘদিন হাট বাজার বন্ধ থাকায় উৎপাদিত শাড়ি বিক্রি করতে পারছেন না সিরাজগঞ্জের তাঁতিরা। লোকসানে পড়ে কারখানা বন্ধ করে দিয়েছেন অনেকে। তাঁত শিল্পের খবর জানাতে বেলকুচি তাঁতপল্লীতে আছেন সহকর্মী রিঙ্কু কুণ্ডু। সরাসরি যাব তার কাছে। রিঙ্কু, ইমরাত, আসলে গত কয়েকদিন ধরে লকডাউনের কারণে কিন্তু সব ধরনের হাট বাজার বন্ধ রয়েছে, যে কারণে সিরাজগঞ্জে যে প্রসিদ্ধ তাঁত শিল্প সেটি কিন্তু বিপাকের মুখে পড়েছে। আমি আপনাকে একটু জানিয়ে রাখি যে ঈদের আগে এবং ঈদের পরে এই 2 দফা কঠোর লকডাউনের কারণে কিন্তু সিরাজগঞ্জে যে সকল এই শাড়ির হাটগুলো বসতো, অর্থাৎ সিরাজগঞ্জের শাহজাদপুর, এনায়েতপুর, বেলকুচি সহ বেশ কিছু কিন্তু বড় বড় হাট কিন্তু হয়। সেই হাটগুলোতে কিন্তু দেশের বিভিন্ন জায়গা থেকে কিন্তু পাইকাররা এই হাটে আসে এবং এখান থেকে শাড়ি ক্রয় করে তারা বাংলাদেশের বিভিন্ন স্থানে কিন্তু তারা খুচরো দামে বিক্রি করে। কিন্তু এই হাটগুলো বন্ধ থাকার কারণে কিন্তু তাঁত মালিকরা কিন্তু অনেকটাই লোকসানের মুখে পড়েছে। তাঁত মালিকদের সাথে আমার কথা হয়েছে, তারা যেটি বলছে যে তাদের উৎপাদিত শাড়ি কিন্তু তারা সঠিকভাবে বিক্রি করতে পারছে না, যেহেতু হাট বাজার বন্ধ রয়েছে। পাশাপাশি বাজারের যে দোকানগুলো রয়েছে, শাড়ির দোকান, সেগুলো কিন্তু আসলে বন্ধ রয়েছে। এই কারণে তারা কিন্তু অনেকটাই লোকসানের মুখে পড়েছে বলে জানিয়েছে তার মালিক এবং ব্যবসায়ীরা। পাশাপাশি আমি আপনাকে জানিয়ে রেখেছি যে সিরাজগঞ্জের কিন্তু সবচেয়ে যে প্রসিদ্ধ যে তাঁত শিল্প সেটি কিন্তু বেলকুচি এবং শাহজাদপুর উপজেলায়, এবং এই অঞ্চলে কিন্তু অধিকাংশ মানুষ কিন্তু এই তাঁত শিল্পের ওপরে নির্ভরশীল। সেই ক্ষেত্রে তারা যেটি জানিয়েছে, এই ক্রমাগত এই যে লোকসান, পাশাপাশি তাদের যে শাড়ি তৈরির যে মূল উপাদান রং, সুতা এবং শ্রমিকের মজুরি কিন্তু আসলে বাড়ছে, এবং এই যে রং সুতার অনিয়ন্ত্রিত বাজার ব্যবস্থা, তারা বলছে যে প্রতিনিয়তই কিন্তু এবং রং এবং সুতার দাম কিন্তু বাড়ছে, যে কারণে তারা এই উৎপাদিত শাড়ির যে লভ্যাংশ সেটি কিন্তু তারা পাচ্ছে না। এবং তাঁত শ্রমিকরা যেটি বলছে যে এই যে লকডাউনের কারণে হাট বাজার এবং দোকানপাট বন্ধ থাকায় উৎপাদিত শাড়ি বিক্রি করতে পারছে না মালিকরা, সেই জন্য কিন্তু অনেক তাঁত মালিক আমরা দেখেছি যে তাদের তাঁত কারখানা কিন্তু আসলে বন্ধ করে দিয়েছে। শ্রমিকরা যেটি বলছে যে এই তাঁত কারখানা বন্ধ থাকার কারণে তারা কিন্তু অনেকটাই ক্ষতিগ্রস্ত হচ্ছে, কারণ দীর্ঘদিন লকডাউনের কারণে বন্ধ রয়েছে, যে কারণে তাঁত মালিকরা কিন্তু আসলে শ্রমিকদের আসলে কাজ দিতে পারছে না। সেই ক্ষেত্রে আমরা দেখেছি যে বেশ কিছু তাঁত কারখানা কিন্তু বন্ধ রয়েছে, অনেক দিন ধরে বন্ধ রয়েছে এই তাঁত কারখানাগুলো। সেই জন্য অনেক এই শ্রমিক, অর্থাৎ এই তাঁত উৎপাদিত শাড়ির সাথে যে সকল শ্রমিকরা জড়িত ছিল তারা কিন্তু অনেকেই বেকার অবস্থায় রয়েছে বলে জানিয়েছে তাঁত শ্রমিকরা। আর সহায়তার কথা যদি বলি, তাঁত মালিক এবং শ্রমিকরা যেটি বলছে যে তারা কিন্তু এখন পর্যন্ত সরকারি বেসরকারি সহায়তা কিন্তু তারা পাননি। তারা যেটি দাবি জানিয়েছে যে এই কঠোর লকডাউনের কারণে শ্রমিকরা, যে সকল শ্রমিকরা আসলে কাজ করতে পারছে না, তারা যদি একটু সহায়তা পেত তারা কিন্তু অনেকটা ঘুরে দাঁড়াতে পারতো। আর সেই সাথে আমরা দেখেছি যে বেশ কিছু তাঁত মালিক কিন্তু ঋণগ্রস্ত হয়ে পড়েছে। তারা যেটি জানিয়েছে যে তারা ব্যাংক থেকে এবং বিভিন্ন এনজিও থেকে তারা ঋণ নিয়ে কিন্তু তাঁত কারখানাগুলো চালাচ্ছে, কারণ এই সিরাজগঞ্জের তাঁত শিল্প কিন্তু প্রসিদ্ধ, এবং সিরাজগঞ্জের সদর, বেলকুচি, শাহজাদপুর এবং এনায়েতপুর এই কয়েকটি অঞ্চলে কিন্তু প্রসিদ্ধ শাড়ি উৎপাদিত হয়, এবং এখানকার শাড়িগুলো কিন্তু আমরা জানি যে দেশের বিভিন্ন স্থানে কিন্তু আসলে যায় এই শাড়িগুলো। সেই সাথে আমি আপনাকে জানিয়ে রাখি যে এই যে রং ও সুতার দাম বৃদ্ধি, পাশাপাশি লকডাউনের কারণে তারা উৎপাদিত শাড়ি বিক্রি করতে পারছে না। সেই সাথে তাদের আরেকটি শঙ্কা রয়েছে যে সামনে যেহেতু বর্ষা আসলে চলে এসেছে, সেই কারণে আমরা দেখেছি যে এই সিরাজগঞ্জে যে সকল নিচু এলাকায় তাঁত রয়েছে সেগুলো কিন্তু আমরা প্রতি বছর দেখি যে পানিতে তলে যায়, সেই চিন্তাও কিন্তু তাদের মধ্যে কাজ করছে। তারা যেটি বলছে যে বন্যার পানি এই তাঁত কারখানাগুলোতে যখন ঢুকবে তখনও কিন্তু আসলে তাঁত কারখানা বন্ধ থাকবে। তো সব মিলে বলা যায় যে ক্রমাগত আসলে লোকসানের মুখে কিন্তু তাঁত শিল্প, সিরাজগঞ্জের তাঁত শিল্প। আমরা সব মিলে যেটি বলতে পারি যে এই যে রং সুতার দাম বৃদ্ধি, পাশাপাশি উৎপাদিত শাড়িও তারা বিক্রি করতে পারছে না, সেই সাথে অনেক শ্রমিক আসলে বেকার অবস্থায় পড়ে আছে। সব মিলে বলা যায় যে একটি বেহাল অবস্থায় তাঁত শিল্পে বিরাজ করছে। তাঁত মালিক, শ্রমিক
সকলের মধ্যে আসলে লোকসানের আশঙ্কা তারা করছে। এবং অনেক তাঁত কারখানা আমরা ঘুরে ঘুরে দেখেছি যে সিরাজগঞ্জের বেলকুচি তাঁত কারখানাগুলোতে যদি কথা বলি, অনেক তাঁত কারখানা কিন্তু আসলে লোকসানের মুখে পড়ে তারা মালিকরা বন্ধ করে রেখেছে। তারা যদি বলছে যে উৎপাদিত শাড়ি যদি তারা বিক্রি করতে না পারে তাহলে কিন্তু তারা শাড়ি উৎপাদন আসলে করবে না। কারণ যে বলছে যে উৎপাদিত শাড়ি বিক্রি না করতে পারলে তাদের আসলে টাকা যেগুলো তারা মূলধন যেগুলো বিনিয়োগ করবে সেগুলো কিন্তু আসলে উঠে আসবে না। সে কারণে তারা কিন্তু আসলে নতুন করে আর বিনিয়োগ করছে না, যেহেতু শাড়ি তারা বিক্রি করতে পারছে না। সেই সাথে আমি কথা বলেছি যে সিরাজগঞ্জ চেম্বার অফ কমার্সের প্রেসিডেন্ট আবু ইউসুফ সূর্যর সাথে, তিনি যেটি বলছেন যে এই তাঁত শিল্পকে ঘুরে দাঁড়ানোর জন্য সরকারি বেসরকারি সহায়তার আসলে কোনো বিকল্প নেই। সরকার যদি এটির প্রতি সুষ্ঠু নজর দেয় তাহলে এই শিল্পটাকে আমরা ঘুরে দাঁড়ানো সম্ভব। তো এই ছিল সিরাজগঞ্জের তাঁতপল্লী থেকে আমার কাছে সর্বশেষ খবর। ইমদাদ। রিঙ্কু কুণ্ডু, সিরাজগঞ্জ থেকে। নিম্নমানের পরিবেশ এবং মানহীন উপায়ে রাজধানীতে তৈরি হয়ে আসছিল শিশুদের চকলেট জাতীয় খাবার কিন্ডার জয়ের আদলে তৈরি নকল পণ্য। একটি কারখানায় অভিযান চালিয়ে হাজার হাজার পিস নকল পণ্য জব্দ করে গোয়েন্দা পুলিশ। এ সময় কারখানাটি সিলগালা এবং মালিককে 2 লাখ টাকা জরিমানা করা হয়। বাচ্চাদের কাছে লোভনীয় চকলেট জাতীয় পণ্য কিন্ডার জয়ের আদলে রাজধানীতে তৈরি হয়ে আসছিল কিংস জয় নামে নকল পণ্য। লালবাগ এলাকার একটি ভাড়া বাড়িতে 2টি ফ্লোর নিয়ে গড়ে তোলা হয়েছে ওই কারখানা। বুধবার বিকেলে সেখানে অভিযান চালায় গোয়েন্দা পুলিশ। এ সময় হাজার হাজার পিস প্রস্তুত করা নকল পণ্য পাওয়া যায় কারখানার ভেতরে। আমার হাতে যেটি দেখতে পাচ্ছেন এটি ভারতে তৈরি আসল কিন্ডার জয়, এবং এরই আদলে আসলে এইখানে প্রস্তুত করা হচ্ছিল কিংস জয় নামের একই ধরনের চকলেট, এবং বাচ্চাদের জন্য যেটি খুবই লোভনীয়। সাধারণ মানের কোকোয়া পাউডার, গুঁড়া দুধ, চিনি আর ফ্লেভার মিশিয়ে প্রস্তুত করা হতো এই শিশু খাদ্য। নামমাত্র একটি ল্যাবরেটরি থাকলেও নিয়োগ দেওয়া হয়নি কোনো টেকনিশিয়ান। পরীক্ষা করা হতো না খাদ্যের গুণগত মান। মান নিয়ন্ত্রণের জন্য যে ল্যাবরেটরি সেটি অসম্পূর্ণ, এবং এখানে কোনো কেমিস্ট আছে কিনা বা তার কোনো তথ্য কিন্তু তারা দিতে পারেন নাই। তাদের বিএসটিআর একটি লাইসেন্স দেখালেও সেই বিএসটিআর যে লাইসেন্সের যে শর্তগুলো তারা কিন্তু সেগুলো কোনোটাই প্রতিপালন করছেন না, এবং সেগুলো তিনি স্বীকার করেছেন। এছাড়া ট্রেডমার্ক যে একটা বিষয় থাকে সেটিও তারা আবেদন করেছেন, কিন্তু কোনো অনুমোদন দেখাতে পারেননি। নকল পণ্য তৈরিতে ওই কারখানায় প্রায় 25 থেকে 30 লাখ টাকার সরঞ্জাম পাওয়া যায়, তবে নেই পরিবেশ ছাড়পত্র। বিএসটিআই এর শর্তভঙ্গের বিষয়টিও স্বীকার করে নেয় কারখানার মালিক। পরিবেশ ছাড়পত্রটা আমি অ্যাপ্লাই করতে গেছিলাম, কিন্তু তারা বলছে যে আবাসিক এলাকায় হবে না। আমিও এটার জন্য যে বিসিকে যাওয়ার জন্য খুব চেষ্টার মধ্যে আছে, কিন্তু সরকারের বর্তমানে দেখা গেছে যে অনেক প্রতিষ্ঠানের অফিসই বন্ধ থাকে। মানহীন উপায়ে চকলেট প্রস্তুত করার প্রমাণ মেলায় কারখানা মালিককে 2 লাখ টাকা জরিমানা, অনাদায়ে 3 মাসের কারাদণ্ডের শাস্তি দেয় ডিএমপির নির্বাহী ম্যাজিস্ট্রেট। তাজওয়ার মাহমিদ, সময় সংবাদ, ঢাকা। ভারতের নয়াদিল্লিতে সোনিয়া গান্ধী ও মমতা বন্দ্যোপাধ্যায়ের বহুল আলোচিত বৈঠক শেষে তৃণমূল নেত্রী বলেছেন, বিজেপি বিরোধী সবাইকে এক হতে হবে। 2024 সালে লোকসভা নির্বাচনকে প্রত্যাশার ভোট হিসেবে আখ্যা দিয়ে ওই নির্বাচনের নাম দিয়েছেন হোপ 24। দিল্লিতে সোনিয়ার বাসভবনে প্রায় 1 ঘন্টা বৈঠকে ছিলেন রাহুল গান্ধীও। এ বিষয়ে বিস্তারিত জানাচ্ছেন সহকর্মী সুব্রত আচার্য। মুখ্যমন্ত্রীকে সম্মান জানাচ্ছি। 2018 সালের আগস্টে শেষবারের মতো সোনিয়া মমতার বৈঠক হয় সোনিয়া গান্ধীর দিল্লির বাসভবনে। সেবার বিজেপি বিরোধী মহাজোটের কলকাতার মহাসম্মেলনে আমন্ত্রণ জানাতে গিয়েছিলেন মমতা। কলকাতার ব্রিগেডের ওই মহাসম্মেলনে কংগ্রেসের পক্ষ থেকে সোনিয়া গান্ধী কিংবা রাহুল গান্ধী কেউ যোগ দেননি সেবার। পরে নরেন্দ্র মোদীর নেতৃত্বেই 2019-এ দ্বিতীয়বারের মতো ক্ষমতায় ফেরে বিজেপি। ঠিক 3 বছর পর আবার সোনিয়া মমতার বৈঠক, এবারও সেই বিজেপি বিরোধী মহাজোট ইস্যু। তবে এই উদ্যোগ তৃণমূলের নয়, জাতীয় কংগ্রেসের। সোনিয়াই মমতাকে ডেকেছেন। মনে করা হচ্ছে তীব্র মোদী বিরোধী মুখ হিসেবে ভারতের জাতীয় স্তরে মমতাই এখন অন্যতম। তাই এখনই সময় বিজেপি বিরোধিতায় মহাজোট তৈরি করে মমতাকে সামনে রেখে এগিয়ে চলা। যদিও মমতা নেতা বা নেত্রী নন, বরং একজন সাধারণ রাজনৈতিক ক্যাডার হিসেবেই সোনিয়া গান্ধীর সঙ্গে বৈঠক করেছেন বলে সাংবাদিকদের জানান। মমতা বলেন, বিজেপিকে হারাতে হলে সবাইকে এক হতে হবে। তৃণমূল নেত্রী পেগাসাস নিয়েও মোদির বিরুদ্ধে তোপ দাগেন। সোনিয়া জি ইনভাইটেড মি ফর এ কাপ অফ টি। রাহুল জি ইজ অলসো देयर। সো we discuss the political situation in general, and also we discuss about Pegasus to COVID situation, and also we discuss about the unity of the opposition.
हम थोड़ा लीडर है, हम तो कैडर है, ऑडियो आ जाएगा, हम तो रोड का, हम तो स्ट्रीट का आदमी है। তৃতীয়বারের মতো মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নেয়ার পর প্রধানমন্ত্রী ও রাষ্ট্রপতির সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করতে মমতা দিল্লি সফর করছেন। প্রধানমন্ত্রী মোদির সঙ্গে বৈঠকে মমতা পশ্চিমবঙ্গের নাম পরিবর্তনের বিতর্কিত দাবিও নতুন করে উত্থাপন করেন। সুব্রত আচার্য, সময় সংবাদ, ভারত। গোপন নজরদারির অ্যাপ পেগাসাস কাণ্ডে স্পাইওয়্যারের নির্মাতা প্রতিষ্ঠান এনএসওর মূল প্রতিষ্ঠান তাদের ব্যবসা বন্ধ করে দিচ্ছে। এ অবস্থায় এনএসওর ভবিষ্যৎ অনিশ্চিত হয়ে পড়েছে। এদিকে ফরাসি প্রেসিডেন্টের ফোনে আড়ি পাতার ঘটনায় এরই মধ্যে প্রযুক্তিগত তদন্ত শুরু করেছে ফ্রান্স। তবে ইসরায়েলের প্রাথমিক তদন্তে পাওয়া ফলাফল এরই মধ্যে ফ্রান্সের সঙ্গে বিনিময় করেছে তেল আবিব। স্পাইওয়্যার পেগাসাসের মাধ্যমে বিশ্ব নেতাদের ফোনে আড়ি পাতার ঘটনায় তোলপাড় পুরো বিশ্ব। ইসরায়েলি প্রযুক্তি প্রতিষ্ঠান এনএসওর তৈরি এই গোপন নজরদারির অ্যাপ দিয়ে বিশ্বের অন্তত 50,000 মানুষের ফোনে আড়ি পাতা হয়েছে। হাতিয়ে নেওয়া হয়েছে গুরুত্বপূর্ণ সব তথ্য। পেগাসাস কাণ্ড নিয়ে নির্মাতা প্রতিষ্ঠানের বিরুদ্ধে নানা অভিযোগের মধ্যেই এনএসওর মূল প্রতিষ্ঠান বন্ধ করে দেওয়ার গুঞ্জন উঠেছে। প্রতিষ্ঠানটির বরাতে এই খবর নিশ্চিত করেছে বার্তা সংস্থা এএফপি। 2019 সালে এনএসও গ্রুপকে কিনে নেয় লন্ডন ভিত্তিক প্রতিষ্ঠান নোভালভিনা ক্যাপিটাল। শোনা যাচ্ছে প্রতিষ্ঠানটির সহ প্রতিষ্ঠাতাদের মধ্যে দ্বন্দ্বের কারণেই বন্ধ হয়ে যাচ্ছে এটি। এনএসওর বিরুদ্ধে ব্যাপক সাইবার নজরদারির অভিযোগের মধ্যেই এই সিদ্ধান্ত নিল নোভালভিনা ক্যাপিটাল। যদিও এনএসওর পক্ষ থেকে এই অভিযোগ মিথ্যা দাবি করা হয়েছে। একই সঙ্গে কেবল সন্ত্রাসীদের বিরুদ্ধে এই নজরদারি চালানোর কথা জানিয়েছে তারা। এদিকে বিশ্ব নেতাদের ফোনে আড়ি পাতার ঘটনায় এরই মধ্যে তদন্ত শুরু করেছে বিশ্বের বিভিন্ন দেশ। পেগাসাসের নজরদারির শিকার ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রো। তবে এই ঘটনায় এরই মধ্যে প্রযুক্তিগত তদন্ত শুরু করেছে ফ্রান্স। ইসরায়েলের পক্ষ থেকেও এনএসওর বিষয়ে তদন্ত শুরুর দাবি করা হয়েছে। এখন পর্যন্ত পাওয়া প্রাথমিক তদন্তের সবশেষে ফরাসি সরকারের সঙ্গে বিনিময় করারও দাবি করেছে তেল আবিব। ফ্রান্স সফররত ফরাসি পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে বৈঠকে একথা জানান ইসরায়েলি পররাষ্ট্রমন্ত্রী বেনি গান্টস। করোনার ভারতীয় ডেল্টা ভ্যারিয়েন্টে বিপর্যস্ত এশিয়া, বিশেষ করে ইন্দোনেশিয়ায় 2000-এর বেশি রেকর্ড মৃত্যুতে নতুন করে উদ্বেগে ফেলেছে দেশটিকে। অপ্রতুল স্বাস্থ্যসেবা ও হাসপাতালগুলোতে শয্যা সংকট মারাত্মক আকার ধারণ করেছে। এদিকে অক্সিজেনের জন্য হাহাকার চলছে মিয়ানমারেও। দেশটির করোনা পরিস্থিতি ক্রমেই দিন দিন ভয়াবহ রূপ নিচ্ছে। ইয়াঙ্গুনে অক্সিজেন ট্যাঙ্ক রিফিল করতে মানুষের দীর্ঘ লাইনই বলে দেয় একটু শ্বাস নিতে কতটা যুদ্ধ করছেন মিয়ানমারের মানুষ। স্বজনদের বাঁচাতে ঘন্টার পর ঘন্টা অপেক্ষা করে সংগ্রহ করছেন অক্সিজেন। সামরিক অভ্যুত্থানের জেরে স্বাস্থ্যকর্মীদের ধর্মঘটে এমনিতেই ভেঙে পড়েছে দেশটির চিকিৎসা খাত। তার উপর করোনার লাগামহীন সংক্রমণে সেই দুর্ভোগ চরমে পৌঁছেছে। ইয়াঙ্গুনের পাশাপাশি ম্যান্দালেতেও অক্সিজেনের জন্য হাহাকার চলছে। দীর্ঘদিন করোনা পরিস্থিতি অনেকটা নিয়ন্ত্রণে থাকলেও ভারতীয় ডেল্টা ভ্যারিয়েন্টের দাপটে নাজুক অবস্থা ইন্দোনেশিয়ার। সবশেষ একদিনেই দেশটিতে সর্বোচ্চ 2000-এর বেশি মানুষ করোনায় প্রাণ হারিয়েছেন। বিশ্বের চতুর্থ জনবহুল দেশটির অধিকাংশ মানুষ টিকাদান কর্মসূচির বাইরে থাকায় দিন দিন পরিস্থিতির অবনতি হচ্ছে বলে মনে করেন দেশটির স্বাস্থ্য বিশেষজ্ঞরা। এখন পর্যন্ত দেশটির মাত্র 7% মানুষকে টিকার আওতায় আনা হয়েছে। করোনার সংক্রমণ বাড়ায় হাসপাতালগুলোতে শয্যা সংকট মারাত্মক আকার ধারণ করেছে। ভেন্টিলেশন সংকটের পাশাপাশি অক্সিজেনের জন্য হাহাকার চলছে। ইন্দোনেশিয়ায় এ মাসের শুরু থেকে হঠাৎ করেই সংক্রমণের টালি দীর্ঘ হতে শুরু করে। যুক্তরাষ্ট্র, ইউরোপ ও এশিয়ার অন্য দেশের মতো ডেল্টা ধরনের লাগামহীন সংক্রমণের কারণে ইন্দোনেশিয়াতেও এই পরিস্থিতি বলে মনে করছেন স্বাস্থ্য বিশেষজ্ঞরা। এখন পর্যন্ত আক্রান্ত ও মৃতের দিক দিয়ে সবার ওপরে অবস্থান যুক্তরাষ্ট্রের। দ্বিতীয় অবস্থানে থাকা ভারতে কিছুটা কমেছে আক্রান্ত ও মৃতের হার। ওমর ইনান, সময় সংবাদ। করোনার পূর্ণাঙ্গ টিকা নেয়া যুক্তরাষ্ট্র ও ইউরোপের দেশের নাগরিকদের কোয়ারেন্টাইন ছাড়াই ব্রিটেন প্রবেশের সুযোগ দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। আগামী সোমবার থেকে এটি কার্যকর হবে বলে জানিয়েছে ব্রিটিশ সরকার। দেশটিতে থাকা পরিবারের স্বজনদের সঙ্গে একত্রিত হওয়ার সুযোগ দিতেই এই সিদ্ধান্ত বলেও জানানো হয়। এতদিন শুধুমাত্র যুক্তরাজ্যে টিকা নেওয়া ব্যক্তিরা বিভিন্ন দেশ থেকে বাধ্যতামূলক কোয়ারেন্টাইন ছাড়াই ব্রিটেন প্রবেশের অনুমতি পেলেও এই সিদ্ধান্তে শিথিলতা আনা হয়েছে। আগামী সোমবার থেকে করোনার পূর্ণাঙ্গ টিকা নেওয়া ব্যক্তিরা যুক্তরাষ্ট্র ও ইউরোপের দেশগুলো থেকে কোনো রকম কোয়ারেন্টাইন ছাড়াই ব্রিটেন প্রবেশ করতে পারবেন।
ব্রিটেনের পরিবহন মন্ত্রী জানিয়েছেন, যুক্তরাষ্ট্র ও ইউর অনুমোদিত করোনার যে কোনো টিকা নেওয়া ব্যক্তিদের এখন থেকে আর বাধ্যতামূলক কোয়ারেন্টাইন থাকছে না। তবে ব্রিটেন প্রবেশের আগে কিংবা যাওয়ার দুদিন পর নমুনা পরীক্ষা বাধ্যতামূলক বলে জানানো হয়েছে। 18 এর কম বয়সীদের ক্ষেত্রেও কোয়ারেন্টাইনে শিথিলতা আনা হয়েছে। বয়স বিবেচনায় তাদের ক্ষেত্রে নমুনা পরীক্ষার প্রয়োজন নেই। প্রত্যেক ব্রিটিশ বিশ্বাস করে আমাদের দেশের নাগরিকদের স্বাস্থ্য নিরাপত্তাকে আমরা সর্বোচ্চ গুরুত্ব দেই। আপনারা দেখতেই পাচ্ছেন দিন দিন করোনা পরিস্থিতির উন্নতি হচ্ছে, আমরা এটি অব্যাহত রাখতে চাই। একই সঙ্গে করোনার নতুন নতুন ভ্যারিয়েন্ট যেন বিস্তার ঘটাতে না পারে সেদিকেও আমরা সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছি। গত এক সপ্তাহে দেশটিতে অনেকটাই কমে এসেছে করোনার সংক্রমণ। যুক্তরাষ্ট্র ও ইউরোপের দেশগুলোর পাশাপাশি এখন থেকে স্কটল্যান্ড, ইংল্যান্ড ও ওয়েলসের বাসিন্দারাও কোয়ারেন্টাইন ছাড়াই ব্রিটেন প্রবেশ করতে পারবেন। আর এটিকে ইতিবাচক সিদ্ধান্ত হিসেবে দেখছে স্কটল্যান্ড। দেশটির পরিবহন মন্ত্রী বলেছেন, এই সিদ্ধান্তের ফলে পর্যটন ও বৃহত্তর অর্থনৈতিক খাতের উন্নয়নে ব্যাপক ভূমিকা রাখবে। তবে ব্রিটেন সরকারের সিদ্ধান্ত জনস্বাস্থ্যকে হুমকির মুখে ফেলতে পারে বলে আশঙ্কা ওয়েলস সরকারের। এদিকে আগামী 2022-এর মধ্যে বিশ্বের প্রতিটি দেশকে পুরোপুরি ভ্যাকসিনের আওতায় দেখতে চায় যুক্তরাজ্য। ব্রিটেনের পররাষ্ট্রমন্ত্রী ডমিনিক রাব জানিয়েছেন, এরই মধ্যে তার দেশ প্রায় 1 কোটি ডোজ টিকা ইন্দোনেশিয়া, জ্যামাইকা ও কেনিয়াকে অনুদান দিচ্ছে। ওমর ইনান, সময় সংবাদ। ইতালিতে করোনার টিকা নেয়ার পরও গত ফেব্রুয়ারি থেকে এখন পর্যন্ত অন্তত 423 জন করোনা রোগীর মৃত্যু হয়েছে। দেশটির জাতীয় স্বাস্থ্য ইনস্টিটিউট এক সংবাদ সম্মেলনে এটি নিশ্চিত করেছে। প্যারিস থেকে বিস্তারিত জানাচ্ছেন সহকর্মী মাকসুদ রহমান। চলতি বছরের 1 ফেব্রুয়ারি থেকে 21 জুলাই পর্যন্ত প্রায় 6 মাসে ইতালিতে করোনা আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেছেন 35,000-এর বেশি মানুষ। এদের মধ্যে 99 ভাগই করোনা প্রতিরোধে 2 ডোজ টিকা নেননি। তবে 2 ডোজ টিকা নেওয়ার পরও 423 জনের মৃত্যু হয়েছে বলে জানিয়েছেন ইতালির জাতীয় স্বাস্থ্য ইনস্টিটিউট। 2 ডোজ টিকা নেওয়ার পরও যাদের মৃত্যু হয়েছে তাদের স্বাস্থ্যগত তথ্য বিশ্লেষণ করে দেখা গেছে 70 ভাগের শরীরে অন্যান্য জটিল রোগ আগে থেকেই বাসা বেঁধেছিল। সেই সঙ্গে তাদের বয়সের গড়ও ছিল বেশি। এদিকে দেশ জুড়ে করোনা ভ্যাকসিন কার্যক্রম জোরদার, ভারতীয় ভ্যারিয়েন্ট প্রতিরোধ এবং 2টি টিকার বিপরীতে গ্রিন পাস ইস্যু, এই 3 কার্যক্রমে ব্যস্ত ইতালির সরকার। দেশটিতে এখন পর্যন্ত 57 ভাগ মানুষ টিকার আওতায় এসেছে। জুলাইয়ের শেষ নাগাদ তা 60% পৌঁছাবে বলে আশা স্বাস্থ্য মন্ত্রণালয়ের। সরকারের করোনা নিয়ন্ত্রণের গুরুত্ব আরোপে খুশি প্রবাসী বাংলাদেশিরা। করোনা ভাইরাস নিয়ে বর্তমান ইতালি সরকারের পদক্ষেপ আমরা সবাই খুশি। আমরা সবাই ভ্যাকসিন নেব এবং আমরা গ্রিন কার্ড গ্রহণ করব। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ইতালি প্রবাসী ভাই বোন সকলকে বলছি, আপনারা নিজে ভ্যাকসিন নিন এবং অন্যকে ভ্যাকসিন নেওয়ার জন্য অনুপ্রাণিত করেন। প্লাস গ্রিন পাস নেন, ব্যবসা বাণিজ্য এবং চাকরির খাতিরে সমস্ত সুবিধা গ্রহণ করুন। এদিকে আগামী 6 আগস্ট থেকে গ্রিন পাস বাধ্যতামূলক করায় দেশ জুড়ে টিকা নেওয়ার জন্য অনলাইনে নিবন্ধনকারীর সংখ্যা বেড়েছে কয়েক গুণ। যদিও সরকারের এমন সিদ্ধান্তে গ্রিন পাস বিরোধীরা বিক্ষোভ অব্যাহত রেখেছে সারা দেশে। ইতালির ভেনিস থেকে মাকসুদ রহমান, সময় সংবাদ। দক্ষিণ আফ্রিকায় করোনার 3য় দফার সংক্রমণে আক্রান্ত ও মৃত্যুর সংখ্যা কমতে থাকায় চলমান বিধিনিষেধ শিথিল করেছে দেশটির সরকার। এতে স্বস্তি ফিরেছে দেশটির নাগরিক এবং প্রবাসীদের মধ্যে। মুখ থুবড়ে পড়া ব্যবসায়ী লোকসান কাটিয়ে উঠবেন, এমনটাই প্রত্যাশা সেখানকার প্রবাসী ব্যবসায়ীদের। দক্ষিণ আফ্রিকা থেকে বিস্তারিত মিজানুর রহমান রাসেলের রিপোর্টে। দক্ষিণ আফ্রিকায় এখন অনেকটাই নিয়ন্ত্রণে করোনা আক্রান্ত ও মৃতের হার কমায় শিথিল করা হয়েছে চলমান লকডাউন। সীমিত আকারে খুলে দেওয়া হয়েছে শিক্ষা প্রতিষ্ঠান, ধর্মীয় উপাসনালয়, বিনোদন ও পর্যটন কেন্দ্রগুলো। দীর্ঘদিন পর জনজীবন স্বাভাবিক অবস্থায় ফিরতে শুরু করায় ব্যবসা বাণিজ্য আবারও আগের মতো চাঙ্গা হয়ে উঠবে, এমনটাই প্রত্যাশা সেখানকার বাংলাদেশি ব্যবসায়ীদের। সংক্রমণের সংখ্যা ধীরে ধীরে কমে যাচ্ছে। আমরা আশা করি খুব শীঘ্রই আমরা আমাদের স্বাভাবিক জীবনে ফিরে আসতে পারবো। স্পেশালি আমাদের ব্যবসা বাণিজ্যর গতি আমরা খুব শীঘ্রই ফিরে পাবো। ভাইরাসের ভয়াবহতা আর সংক্রমণ আতঙ্কে স্বাভাবিক জীবনযাপন করতে পারিনি। আশা করি খুব শীঘ্রই সংক্রমণ একেবারেই চলে যাবে। গণহারে করোনার টিকাদান কার্যক্রম শুরু করেছে দেশটির সরকার। এমনকি স্থানীয়ভাবে ফাইজারের টিকা উৎপাদন কার্যক্রম শুরুর ঘোষণা দিয়েছে দক্ষিণ আফ্রিকার প্রেসিডেন্ট। এদিকে সম্প্রতি ঘটে যাওয়া রাজনৈতিক সহিংসতায় জড়িতদের শাস্তি নিশ্চিত করতে সেনাবাহিনীকে দ্রুত পদক্ষেপ নেওয়ার নির্দেশ দিয়েছে দেশটির সরকার।
দক্ষিণ আফ্রিকায় মহামারী করোনার তৃতীয় দফার মরণতাবা ক্রমেই নিম্নগামী হওয়ায় শিথিল করা হয়েছে লকডাউন আর সরকারি স্বাস্থ্যবিধি। সংক্রমণ কমতে থাকায় কেটে যাবে অচল অবস্থা আর থেমে যাবে মৃত্যুর মিছিল। খুব শীঘ্রই ফিরে আসবে স্বাভাবিক অবস্থা, এমনটাই প্রত্যাশা দেশটিতে বসবাসরত স্থানীয় এবং প্রবাসী বাংলাদেশিদের। দক্ষিণ আফ্রিকা থেকে মিজানুর রহমান রাসেল, সময় সংবাদ। দেখছেন ভোরের সময়। খেলার খবর। কোনো ক্রিকেটার করোনায় আক্রান্ত হলেও বাংলাদেশ অস্ট্রেলিয়ার সিরিজ বাতিল হবে না, কারণ বায়ুবাবলে থাকাকালীন কেউ আক্রান্ত হলেও ওই ক্রিকেটারকে কোনো প্রক্রিয়ায় আইসোলেশনে রাখা হবে, তা নিয়ে ইতিবাচক আলোচনা হয়েছে বিসিবি ও ক্রিকেট অস্ট্রেলিয়ার মাঝে। এদিকে হোটেল ভেন্যু থেকে শুরু করে অনুশীলন মাঠ, ক্রিকেট অস্ট্রেলিয়ার দেয়া শর্ত মেনে ইতোমধ্যেই সবকিছু প্রস্তুত রেখেছে ক্রিকেট বোর্ড। ব্যাপারটি নিশ্চিত করেছেন বোর্ডের প্রধান নির্বাহী নিজামুদ্দিন চৌধুরী সুজন। মহামারীর পর থেকেই বায়ুবাবল নিয়ে কড়াকড়ি চলছে বিশ্বজুড়ে, তার মধ্যেও আক্রান্ত হচ্ছেন ক্রিকেটাররা। এই তো কদিন আগেও অস্ট্রেলিয়ার বিপক্ষে সিরিজ চলাকালীন আক্রান্ত হয়েছিল উইন্ডিজ ক্রিকেটার। ভারত লঙ্কার চলমান সিরিজেও করোনা আক্রান্তের কারণে পিছিয়েছে ম্যাচের শিডিউল। সূচি পিছিয়ে হলেও সিরিজ সম্পন্ন করছে বোর্ডগুলো। সমঝোতার এই পথেই হাঁটতে চায় বিসিবি ও অস্ট্রেলিয়া, তাই অপ্রত্যাশিত কিছু ঘটলেও সিরিজ বাতিল হওয়ার কোনো আশঙ্কা নেই। মূল চ্যালেঞ্জটা হচ্ছে যে যদি কখনো কোনো টেস্ট কেস পজিটিভ আসে, সেক্ষেত্রে আমরা ঠিক করেছি আমরা দুই বোর্ড এটার ব্যাপারে আলোচনা করে সিরিজটাকে কিভাবে এগিয়ে নিয়ে যায় সে ব্যাপারে আমরা কাজ করব। পৃথিবী যখন সুস্থ ছিল তখনও হোম অফ ক্রিকেটে অস্ট্রেলিয়াকে প্রতিপক্ষ হিসেবে পাওয়াটা ছিল দুষ্কর। অসাধ্যটা সাধন করতে কম কাঠখড় পোড়াতে হয়নি বিসিবিকে। টি-20 বিশ্বকাপের আগে অজিদের বিপক্ষে সিরিজটা খেলার ব্যয়বহুল সুযোগ হাতছাড়া করেনি বোর্ড। ক্রিকেট অস্ট্রেলিয়ার দেয়া চাহিদা মেনে সবকিছু প্রস্তুত রেখেছে বিসিবি। আমাদের ভেন্যু এবং হোটেল এবং অন্যান্য যে বিষয়গুলো আছে সেই বিষয়গুলোর ব্যাপারে তাদের যে রিকোয়ারমেন্টস সেগুলোর ব্যাপারেও তাদের সাথে যে তারা যে ইনফরমেশনগুলো আমাদের সাথে শেয়ার করছে তার বেসিসই আমরা আমাদের প্রিপারেশন নিচ্ছি। তাদের মূলত মেইন কনসার্নটাই হচ্ছে যে বায়োবাবলটা ইনশিওর করা এবং তাদের প্লেয়ারদের সেফটি অ্যান্ড হেলথ সেফটি মেইনলি। অস্ট্রেলিয়া ইংল্যান্ডের মতো বড় দলকে আতিথ্য দেয়া এমনিতেই চ্যালেঞ্জিং। কোভিডের বায়োবাবলের কারণে চাপটা কি আরও বেড়েছে? ইমিগ্রেশনের জটিলতা এড়াতে কি ব্যবস্থা নিয়েছে বোর্ড? আমাদের কিন্তু ওই এক্সপেরিয়েন্সটা হয়ে গেছে যে কোন বিষয়গুলো রিকোয়ারমেন্টসগুলো কী এবং কী কী বিষয়গুলোতে সতর্কতা অবলম্বন করলে হয়তো একটা সাকসেসফুলি ইভেন্টটা শেষ করা যাবে। তারা আমাদের যে রিকোয়েস্টটা করেছিল যে যতটুকু মিনিমাম সম্ভব পাবলিক কন্ট্যাক্ট অ্যাভয়েড করে ইমিগ্রেশন প্রসেসটা কমপ্লিট করা যায় সেভাবেই ব্যবস্থা করা হচ্ছে। 3 দিনের কোয়ারেন্টিনের পর 1 আগস্ট মাঠের অনুশীলনে নামবে অস্ট্রেলিয়া। জুম্মান সাদিক, জ্যাভলিন, সময় সংবাদ, ঢাকা। জিম্বাবুয়ে সফর শেষে আজ সকালে দেশে ফিরছে বাংলাদেশ জাতীয় ক্রিকেট দল। এদিন বিকেলে বিশেষ বিমানে অস্ট্রেলিয়া আসবে বাংলাদেশে। এক মাসের লম্বা সফরে গেল 29 জুন আফ্রিকার দেশ জিম্বাবুয়েতে যায় বাংলাদেশ ক্রিকেট দল। টি-20 সিরিজ শেষ হবার কথা ছিল 27 জুলাই, তবে সূচিতে পরিবর্তন আসে। তাই রোববার সিরিজ শেষ হলেও বাড়তি 3 দিন জিম্বাবুয়েতে থাকতে হয় বাংলাদেশ ক্রিকেটারদের। ঢাকায় ফিরে সরাসরি টিম হোটেল কোয়ারেন্টিনে থাকবে বাংলাদেশ ও অস্ট্রেলিয়া দল। 3 দিনের কোয়ারেন্টিন পর্ব শেষে অস্ট্রেলিয়ার বিপক্ষে টি-20 মিশনে মাঠে নামবে বাংলাদেশ ক্রিকেট দল। 3 থেকে 9 জুলাই 7 দিনের ব্যবধানে 5টি টি-20 ম্যাচ খেলবে দুদল। সবগুলো ম্যাচ অনুষ্ঠিত হবে মিরপুর শের-ই বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে। বাংলাদেশ সফরে অস্ট্রেলিয়া ক্রিকেট দলের একের পর এক শর্তের কারণে অনেকেই বিরক্ত। কিন্তু করোনাকালে ক্রিকেট অস্ট্রেলিয়ার চাহিদাগুলো স্বাভাবিকভাবেই দেখছেন বোর্ড পরিচালক নাইমুর রহমান দুর্জয়। অজিদের দলের অনেক নতুন মুখ থাকলেও প্রতিপক্ষকে কোনোভাবেই খাটো করে দেখছেন না দুর্জয়। 5 ম্যাচের টি-20 সিরিজের বাংলাদেশ অস্ট্রেলিয়ার সম্ভাবনা দেখছেন সমানে সমান। প্রায় 2 সপ্তাহের জন্য 5 তারা এক হোটেল ছেড়ে দিতে হবে। ইমিগ্রেশনে ঝামেলায় না গিয়ে সরাসরি টিম হোটেলে উঠতে দিতে হবে। করোনা মহামারীর মধ্যে দেশে যখন আইসিইউ সংকটে, তখন অতিথিদের চাহিদা অনুযায়ী আইসিইউর ব্যবস্থা আগাম রাখতে হবে। এমনকি বাংলাদেশ দলের বায়ুবাবলও করতে হবে তাদের চাহিদা অনুযায়ী। এছাড়াও আছে আরও কত কি আবদার। বাংলাদেশের বিপক্ষে সিরিজ খেলার আগে ক্রিকেট অস্ট্রেলিয়ার শর্তের পর শর্ত মাথা পেতে মেনে নিয়েছে ক্রিকেট বোর্ড। অতিথি দলের চাহিদাগুলো ক্রিকেট সংশ্লিষ্ট অনেকেরই গায়ে জ্বালা ধরিয়েছে। তবে এই বোর্ড পরিচালক ব্যাপারটিকে স্বাভাবিকভাবেই নিয়েছেন। অস্ট্রেলিয়া কিন্তু শুধু অ্যাওয়েতে আসলে যে এত কড়াকড়ি করে সেটা না, ওদের হোমেও কিন্তু ওরা যথেষ্ট ন্যাশনালি ওরা এই জিনিসগুলি খুব
সিরিয়াসলি দেখে। কমনওয়েলথ ক্রিকেট একাডেমিতে আমরা একটা ট্রেনিং প্রোগ্রামে যাচ্ছিলাম। প্লেয়ারদের ব্যাট, প্লেয়ারদের জুতা পর্যন্ত ব্যাগ খুলে চেক করা হয় যে ওইখানে কোনো আসলে অন দ্য ফিল্ড যারা পারফর্ম করবে ওই সময় সেটাই নির্ধারণ করবে। অস্ট্রেলিয়া নতুন প্লেয়ার বেশি থাকলে পরেও ওদের স্ট্রাকচার এবং ওদের এবিলিটি অনেক স্ট্রং, এটা আমাদেরকে ধরতে হবে। আন্তর্জাতিক টি-20 ক্রিকেটের জন্ম 2005 সালে। গেল এ 16 বছরে অস্ট্রেলিয়ার সঙ্গে মোটে 4টি টি-20 ম্যাচ খেলেছে বাংলাদেশ ক্রিকেট দল। আমাদের প্লেয়াররাও টি-20-র জন্য আরেকটু আগের থেকে ভালো প্রিপেয়ার্ড আমি মনে করি। হুমায়ুন কবির রোজ, সময় সংবাদ, ঢাকা। টোকিও অলিম্পিকের খবর জানাবো। নারী আর্চারির ব্যক্তিগত ইভেন্টের চূড়ান্ত পর্বে বৃহস্পতিবার মাঠে নামবে দিয়া সিদ্দিকি। বাংলাদেশ সময় সকাল 8:15 দিয়া সিদ্দিকির প্রতিপক্ষ বেলারুশের কারিনা। এর আগে রিকার্ভ আর্চারির মিশ্র দ্বৈত ইভেন্টে স্বপ্ন পূরণ হয়নি রোমান সানা ও দিয়া সিদ্দিকির। কোয়ার্টার ফাইনালে ওঠার ম্যাচে দক্ষিণ কোরিয়ার কাছে 6-0 সেটে হেরে অলিম্পিক আর্চারির রিকার্ভ মিশ্র দ্বৈত থেকে বিদায় নেয় এ দুজন আর্চার। এরপর শীর্ষ 16তে ওঠার লড়াই থেকে বাদ পড়েন রোমান সানা। তবে গেল মাসে ওয়ার্ল্ড কাপ স্টেজ টোর পারফরমেন্স আশা জাগিয়েছে দেশের সম্ভাবনাময়ী আর্চার দিয়া সিদ্দিকিকে। এবার নারী আর্চারির ব্যক্তিগত ইভেন্টের চূড়ান্ত পর্বে বৃহস্পতিবার বেলারুশের কারিনার বিপক্ষে লড়বে এই আর্চার। অলিম্পিকের মতো বড় আসরে নিজের সেরাটা দেওয়ার প্রত্যয় দিয়া সিদ্দিকের। ভোরের সময়ের শীর্ষ সংবাদ জানিয়ে দিচ্ছি আরও একবার। করোনায় মৃত্যুর ঢেউয়ে আরও 237 প্রাণ। টিকা উৎপাদনে বাংলাদেশের পাশে যুক্তরাষ্ট্র। দেশীয় ওষুধ উৎপাদনকারী প্রতিষ্ঠানকে সহায়তার আশ্বাস। করোনার প্রভাব মেট্রো রেল প্রকল্পে সংক্রমণ রোধে কম শ্রমিক নিয়ে কাজ করায় ধীরগতি। নির্ধারিত সময় শেষ হওয়া নিয়ে শঙ্কা সংশ্লিষ্টদের। বাংলাদেশ সহ 4 দেশের সঙ্গে ফ্লাইট স্থগিতের মেয়াদ আবারও বাড়ালো সংযুক্ত আরব আমিরাত। 7 আগস্ট পর্যন্ত বন্ধের ঘোষণায় প্রবাসীদের উৎকণ্ঠা। বগুড়ায় নির্মাণের 5 মাসের মাথায় ভাঙল গৃহহীনদের নেয়া ঘর। ধরেছে ফাটল ও নিম্নমানের সামগ্রী ব্যবহার করার অভিযোগ। দ্রুত সংস্কারের আশ্বাস। এবং 1 মাসের জিম্বাবুয়ে সফর শেষে আজ দেশে ফিরছে বাংলাদেশ ক্রিকেট দল। বিকেলে আসছে অস্ট্রেলিয়াও। দুদলই থাকবে 3 দিনের হোটেল কোয়ারেন্টিনে। এই ছিল ভোরের সময়ের সঙ্গে থাকুন সময়।